আসসালামু আলাইকুম। বাংলাদেশের সিলেকশন প্যানেল, নতুন সিলেকশন প্যানেল, তারা টিম ঘোষণা করেছে নিউজিল্যান্ড সিরিজের জন্য। আপাতত 2টা ওয়ানডের জন্য টিমটাকে ঘোষণা করা হয়েছে এবং এই টিমে আগের সিরিজ অর্থাৎ পাকিস্তান সিরিজ থেকে কোনো পরিবর্তন আমরা দেখতে পাই নাই, যেটাকে ব্যক্তিগতভাবে আমি মনে করছি যে একটা পজিটিভ উদ্যোগের জায়গা। কারণটা হচ্ছে, এর আগের সিরিজে এরকম 4জন ক্রিকেটার ছিলেন যে 4জন ক্রিকেটার কোনো ম্যাচে খেলার সুযোগ পান নাই। সো আলটিমেটলি দে গট চান্স ইন দ্য ন্যাশনাল সাইড, বাট উইদাউট প্লেয়িং, উইদাউট ডুইং এনিথিং, দে উইল বি ড্রপড। এই বিষয়টা বা এই কালচারটা থেকে বেরিয়ে আসাটা খুব গুরুত্বপূর্ণ বলে আমার কাছে মনে হয়। ধরেন মাহিদুল ইসলাম অঙ্কন, ডেফিনেটলি তার সাম্প্রতিক সময় ঘরোয়া ক্রিকেটের পারফরমেন্স কিংবা ইন্টারন্যাশনাল ক্রিকেটে তাকে যখন নেওয়া হয়েছে, হিজ পারফরমেন্স ওয়াজ নট আপ টু দ্য মার্ক, সেটা আমরা সবাই জানি। বাট ডেফিনেটলি কোনো একটা কারণে হয়তো বা আগের সিলেকশন প্যানেল তাকে দলে নিয়েছিলেন, তার মধ্যে এমন কোনো কোয়ালিটি আছে যে কোয়ালিটিটা হতে পারে এরকম যে উইলিংনেস টু ইমপ্রুভ হিমসেলফ, তিনি হয়তো বা প্র্যাকটিসে ইমপ্রুভ করতে পেরেছেন, যে কারণে তাকে নেওয়া হয়েছিল। এখন ফ্যাক্টের জায়গাটা হচ্ছে তিনি তো কোনো ম্যাচ খেলেন নাই। এখন হঠাৎ করে আপনি তাকে নিয়েছেন, আবার হঠাৎ করে তাকে আপনি বাদ দিবেন, এই কালচারটা থেকে বেরিয়ে আসাটা খুব গুরুত্বপূর্ণ। আমার কাছে মনে হয় বর্তমান সিলেকশন প্যানেল এক্স্যাক্ট কাজটাই করেছে, যে রেখেছে তাদেরকে দলে। যদি এরকম কোনো ঘটনা ঘটে যে ঠিক আছে বাংলাদেশ 2টা ম্যাচ জিতে গেল, পরপর 2টা ম্যাচ জিতে যাওয়ার পর 3 নম্বর ম্যাচে সেই সুযোগটা থাকছে যে নাও ইউ ক্যান এক্সপেরিমেন্ট, ইউ ক্যান সি ইউর ব্যাকআপ বেঞ্চ, ইউ ক্যান সি ইউর রিজার্ভ বেঞ্চ, ওই সময়টাতে যাতে এই প্লেয়ারদেরকে দেখতে পারে। আদারওয়াইজ অনেকে হয়তো বা বলতে চাইবেন সেটা হচ্ছে নিউজিল্যান্ডের টিমটা ডেফিনেটলি আমরা বলতে পারবো না যে বেস্ট শেপড নিউজিল্যান্ড টিম ফর ওডিআইস, বাট যে টিমটাই আসছে এই টিমের 5জন ক্রিকেটার এর আগে ইন্ডিয়া ট্যুর করে গেছেন, 4জন ক্রিকেটার এর আগে পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলেছেন। সো সাবকন্টিনেন্টে নিউজিল্যান্ড কিন্তু মোটামুটি এই শেপের টিম নিয়ে খেলতে আসে এবং তারা যে কাজটা করার চেষ্টা করে যে ডিফারেন্ট কন্ডিশনে ডিফারেন্ট কাইন্ড অফ টিম বিল্ড করার চেষ্টা করে। হ্যাঁ, বড় টুর্নামেন্টে বা বড় আসরের জন্য তারা তাদের একটা টিম বেসিক কম্বিনেশন রাখে, কিন্তু ওই বেসিক কম্বিনেশনে যাতে 2-1জন প্লেয়ার ইনক্লুড হতে পারে সেই কারণে দ্বিপাক্ষিক সিরিজগুলোতে কিন্তু তারা বিভিন্ন প্লেয়ারদেরকে সুযোগ দেয় কন্ডিশন বিবেচনা করে বা কন্ডিশনের উপর বেস করে। সো আমার কাছে মনে হয় যে এই জিনিসগুলো কিন্তু আমাদের ফলো করার ব্যাপার আছে, বিশেষ করে অ্যাওয়ে ট্যুরগুলোতে। কিন্তু আমি এই পার্টিকুলার সিরিজটা নিয়ে যদি কথা বলতে চাই, যে ডেফিনেটলি বাংলাদেশ টিমের মধ্যে দে হ্যাভ ভেরি হেলদি কম্পিটিশন আপ ফ্রন্ট। বিশেষ করে আপনি যদি ওপেনিং কম্বিনেশন চিন্তা করেন, লট অফ পিপল থিঙ্ক যে সৌম্য সরকার ডিজার্ভস টু বি দেয়ার ইন দ্য বেস্ট 11। আই অলসো বিলিভ যে সৌম্য সরকার বেস্ট 11-এ থাকার ডিজার্ভ করেন। বাট আপনি একটু চিন্তা করে দেখেন, লেফট হ্যান্ড রাইট হ্যান্ড কম্বিনেশনটাকে যদি বাংলাদেশ টিম বিবেচনা করে থাকে, সো সৌম্য সরকারকে যিনি রিপ্লেস করেছেন তানজিদ হাসান তামিম, হি অলসো স্কোর্ড আ সেঞ্চুরি। দ্যাট মিনস এটা আমাদের ক্রিকেটের জন্য একটা পজিটিভ সাইন। ডেফিনেটলি সৌম্য সরকার তিনিও ফর্মে ছিলেন, তিনিও ভালো করেছেন, বাট তাকে যিনি রিপ্লেস করেছেন সেটা টিম কম্বিনেশনের কারণে হোক কিংবা ওই মুহূর্তে কারেন্ট শেপ বা কারেন্ট ব্যাটিং ফর্ম অনুযায়ী হোক, যাই হোক, তানজিদ তামিম কিন্তু ডেলিভার করেছেন। হি স্কোর্ড আ সেঞ্চুরি, হি হ্যাজ স্কোর্ড আ ম্যাসিভ সেঞ্চুরি। এবং এটাই আমাদের দেশের ক্রিকেটে একটা অনেক বড় পজিটিভিটির জায়গা, যে একটা পার্টিকুলার পজিশনে ইউ হ্যাভ ভেরিয়াস কম্পিটিশনস। হ্যাঁ, সাইফ হাসান হি ইজ নট এবল টু পারফর্ম ওয়েল ইন দ্য ওডিআইস। টি-20 ক্রিকেটে যেভাবে পারফর্ম করেছেন লাস্ট ওডিআই সিরিজটাতে সেভাবে পারফর্ম করেন নাই। বাট মাইন্ড ইট, এই ওয়ানডে সিরিজের আগে লাস্ট যে ম্যাচটা খেলেছিলেন সেখানেও কিন্তু 70-এর উপর রান করেছিলেন এগেনস্ট ওয়েস্ট ইন্ডিজ, এবং সৌম্য সরকার অ্যান্ড সাইফ হাসান they build a partnership of 175 plus. বাবা, এত এনার্জি কই পাও? এই পাওয়ার চুমুকে অ্যাকশন। সো আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যে প্রত্যেকেই কিন্তু আমাদের দেশেরই ক্রিকেটার। সাইফও আমাদের দেশের ক্রিকেটার। সাইফ যদি কোনো কারণে আউট অফ টাচ থাকেন, আউট অফ ফর্ম থাকেন, উই নিড টু এনশিওর যে সাইফের কাছ থেকে বেস্ট পসিবল সার্ভিসটা আমরা পাই, সাইফকে আমরা বেস্ট পসিবল শেপে পাই। দেখেন, দর্শকদের মধ্যে একটা হয় কি যে দর্শকরা অনেকে থাকেন যে এই প্লেয়ারের ভক্ত, ওই প্লেয়ারের ভক্ত, শুধু এই প্লেয়ারকে নিয়ে চিন্তা করেন, আরেক প্লেয়ারকে নিয়ে চিন্তা করার কিছু নাই। তবে সিলেক্টরদের কাছে তো সবাই সমান। সেই জায়গাটাতে অবশ্যই প্রত্যেককে অ্যাম্পল অ্যামাউন্ট অফ অপরচুনিটি ক্রিয়েট করাটা বা প্রোভাইড করাটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সাইফ যদি খারাপ খেলে থাকে, সাইফ যদি ফর্মে না থাকে, ডেফিনেটলি ইউ নিড টু প্রোভাইড হিম অপরচুনিটিস টু কাম ব্যাক। এবং সেই সঙ্গে ন্যাশনাল টিমের কোচিং প্যানেল আছে, তারা তো প্র্যাকটিসে দেখভাল সেটা করবে। ডেফিনেটলি সৌম্য সরকার উইল বি দেয়ার। আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয়, মানে আমার যদি ক্ষমতা থাকতো এবং বাংলাদেশ টিমে সত্যিকার অর্থে যদি একজন অলরাউন্ডারও থাকতো, বাংলাদেশ টিমে তো আসলে ওই মাপের অলরাউন্ডার নাই, সাকিব ভাই মাপের বা সাকিব আল হাসান মাপের তো এরকম তো অলরাউন্ডার নাই। বাংলাদেশ টিমে যদি ওই মাপের একজন অলরাউন্ডার থাকতেন, আমার কাছে মনে হয় সৌম্য সরকারকে বাড়তি একজন ব্যাটসম্যান হিসেবে টপ অর্ডারেও খেলানো যেত, সেটাও কোনো কিছু হতো না। সো সব কিছু মিলিয়ে যেটা আমার কাছে মনে হয় যে বাংলাদেশ টিমের সিলেক্টররা যে পদ্ধতিতে আগাচ্ছেন, বিশেষ করে এই সিলেক্টরদের যে কথাটা আমার কাছে ভালো লেগেছে, যে কোনো একজন প্লেয়ারকে যখন আমি দলে নিচ্ছি ডেফিনেটলি কোনো কিছু বিবেচনা করে বা ডেফিনেটলি দ্যাট প্লেয়ার হ্যাজ প্রুভড হিজ পার্ট, সো দ্যাটস ওয়াই হি ইজ ইন দ্য টিম। সো তাকে ড্রপ আউট করার জন্য উই নিড
অ্যাম্পল অ্যামাউন্ট অফ এভিডেন্স যে তাকে আমি এই কারণে ড্রপ করতে যাচ্ছি। এবং আপনি একজন প্লেয়ারকে ন্যাশনাল টিমে যখন সুযোগ দিলেন, একটা ম্যাচ দুইটা ম্যাচ ফ্লপ করার পর বা একটা ম্যাচ দুই ম্যাচ খারাপ করার পর নিশ্চয়ই তাকে আপনি বাদ দিয়ে দিতে পারেন না, নিশ্চয়ই তাকে আপনি সার্কিট আউট করে দিতে পারেন না, কারণ ওই প্লেয়ারটাও ডেফিনেটলি হি হ্যাজ ডান সামথিং ওয়েল এবং কিছু একটা পারফর্ম করেই সে ওই পর্যায়ে এসেছে। সো প্রোটোকলটা এরকম থাকা উচিত। তো সিলেক্টররা আসলে যেমনটা চিন্তা করছেন আমার কাছে মনে হয় যে দে হ্যাভ ডান দ্য রাইট থিং। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।